এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে প্রতিটা টপিক ক্লিয়ার করাবো অ্যান্ড তোমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কমপ্লিট করাবো যাতে করে একটা ক্লাস করে তুমি যদি এক্সাম দাও তাহলে ডেফিনেটলি কিছু না কিছু কমন পাবা। তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চ্যাপ্টারের নাম হলো মুদ্রাস্ফীতি। আমাদের চ্যাপ্টারের নাম কি? মুদ্রাস্ফীতি। এই ওয়ার্ডটা নিয়ে স্টুডেন্টের মধ্যে এত কনফিউশন, ভাইয়া মুদ্রাস্ফীতি আসলে কি? তো চলো, আমার মানিব্যাগ কোথায়, আমি তোমাদেরকে আজকে একদম টাকা দেখায় তোমাদের এই চ্যাপ্টারটা ক্লিয়ার করাবো। চলো, প্রথমে কনসেপ্ট মুদ্রাস্ফীতি। চিন্তা করো, এই 500 টাকা দিয়ে তুমি আজ থেকে 2 বছর আগে কত কিছু করতে পারতা। আমি তোমাদেরকে এক্সাম্পল দিই। হ্যাঁ, এই 500 টাকা দিয়ে আমি যদি আজ থেকে 5 বছর আগে চিন্তা করি, এই 500 টাকা আমার 1 মাসের পকেট মানি দিত আম্মু। আমার মনে আছে আমি যখন কলেজে থাকতাম বা স্কুলে যখন 9-10 ছিলাম, এই 500 টাকা ছিল আমার 1 মাসের পকেট মানি। এই টাকা দিয়ে আমি প্রতিদিন স্কুলে টিফিন খাইতাম। আমার এমনও মনে আছে এই 500 টাকা প্রতিদিন আমি স্কুলে, মনে করো আমার স্কুল থাকতো শুক্রবার বাদ দিলে 25 বা 26 দিন মতো স্কুল থাকতো, প্রতিদিন আমি 20 টাকা করে খাইতাম বা 15টা 10 টাকা করে খাইতাম, পুরা মাস যাইতো আমার। কিন্তু এই সেম 500 টাকা দিয়ে আমরা এখনকার টাইমে স্কুলের যে স্টুডেন্টরা ওরা কিন্তু 15 দিনও ভালোভাবে চলতে পারবে না, কারণ এই 500 টাকা দিয়ে 5 বছর আগে যা পাওয়া যেত এই সেম 500 টাকা দিয়ে এখন আগের মতো জিনিস পাওয়া যাচ্ছে না। বুঝছো? অন দ্য আদার হ্যান্ড আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দিই। মনে করো এই 200 টাকাটা একটু ছেড়ে আছে, এটা বাদ দাও। এই 200 টাকা দিয়ে আমার মনে আছে আমি আজ থেকে 2 বছর আগে পুরান ঢাকায় পুরা একদম পেট ভরে 2 বার কাচ্চি খেতে পারছিলাম। 2 বা 2.5 বছর আগে ভালোভাবে কাচ্চি খেতে পারছিলাম হাজির বিরিয়ানি থেকে। বাট এখন এই 200 টাকা দিয়ে আমি কি সে কাচ্চি খাইতে পারবো না। কাচ্চির সাথে আমার আদার যা যা প্রয়োজন বা যাতায়াত যে কস্ট, এই 200 টাকা দিয়ে হবে না। বাট আজ থেকে 2 বছর আগে কিন্তু আমি এই 200 টাকা দিয়ে গেছি, আসছি, খাইছি, পেট ভরে খাইছি। তার মানে আমরা বুঝতেছি এই যে 500 টাকার 5 বছর আগের ভ্যালু আর এই 200 টাকার 2 বছর আগের ভ্যালু আজকের ভ্যালুর সমান না। তার মানে এই 500 টাকা বা এই 200 টাকা দিয়ে বা টাকা দিয়ে আমরা আজ থেকে 5 বছর আগে যা করতে পারতাম এখন তার অর্ধেক জিনিসও করতে পারতেছি না। তার মানে টাকার ভ্যালুটা কমে গেছে। এটাকেই আমরা বলতেছি মুদ্রাস্ফীতি। এটাকে আমরা কি বলতেছি? মুদ্রাস্ফীতি বলতেছি। এই অধ্যায়ে আমরা আরও একটা জিনিস পড়বো, সেটাকে বলা হয় মুদ্রা সংকোচন। ঠিক মুদ্রাস্ফীতির উল্টা। তার মানে 5 বছর আগে 500 টাকা দিয়ে যা করতে পারতাম, 2 বছর আগে 200 টাকা দিয়ে যা করতে পারতাম, এখন তার চেয়ে বেশি জিনিস করতে পারবো। এটাকে বলা হয় মুদ্রার সংকোচন। তার মানে মুদ্রাস্ফীতি মানে টাকার ভ্যালু কমে যাওয়া, মুদ্রা সংকোচন মানে টাকার ভ্যালু বেড়ে যাওয়া। আমার কাছে মাত্র 700 টাকাই আছে, কিছু করার নেই। ওকে, সো চলো এবার আমরা পরে ঢুকি। আশা করি এইবার তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ভাইয়া মুদ্রাস্ফীতি মানে কি। এমসিকিউগুলো চলো দেখি। মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে অর্থের মূল্য কি হয়? হ্রাস পায়। একটু আগে বললাম টাকার ভ্যালু কমে গেছে। এরপরে টু মাচ মানি চেসেস টু ফিউ গুডস। এটা কি? এটা ডেফিনেট, এটা কে উক্তিটা কে দিছে? কুল বার্ন বলছে। তার মানে অনেক টাকা কিন্তু অল্প প্রোডাক্ট, এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। এরপরে মুদ্রাস্ফীতি মূলত কি নির্দেশ করে? মুদ্রাস্ফীতি মূলত নির্দেশ করে হলো তোমার কি দাম বৃদ্ধির প্রক্রিয়া। তার মানে দেখো, তোমার আগেকার টাইমে তুমি 100 টাকা দিয়ে মনে করো 1 ডজন ডিম কিনতে পারতা, বাট এখন 120 টাকা লাগে তোমার 1 ডজন ডিম কিনতে। আসলেই 120 টাকা লাগে? রাইট বললাম না ভুল বললাম জানি না, অনেক কিছু একটা হবে। আচ্ছা, সো এরপরে প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কিসের ভিত্তিতে সংজ্ঞা দিয়েছেন? প্রাচীনপন্থী অর্থনীতিবিদরা কিসের ভিত্তিতে সংজ্ঞা দিয়েছেন? তারা অর্থের পরিমাণের ভিত্তিতে সংজ্ঞা দিয়েছেন। এরপরে অর্থের যোগান বাড়লে মানুষের আয় ও ক্রয় ক্ষমতা কিরূপ হবে? অর্থের যোগান বাড়লে মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। অর্থের যোগান বাড়লে মানুষের আয় মানে সবার কাছে যদি অনেক টাকা থাকে, যেমন আমার কাছে যদি 700 টাকা না থাকে 7,000 টাকা থাকতো, তাহলে আজকে আমি তোমাদের সবাইকে ইফতার করাইতে পারতাম, বাট করাবো না। ওকে, অর্থনীতির কোনটি মুদ্রাস্ফীতির কারণ? মুদ্রাস্ফীতির কারণ হলো মূল্যের অবমূল্যায়ন, মানে টাকাকে আমরা প্রপার ভ্যালু দিচ্ছি না। আগেকার টাইমে তোমার চিন্তা করো, তোমার আব্বু আম্মু তোমাকে, মনে করো তুমি স্কুল থেকে আসার সময় একটা 50 টাকার একটা জুস কিনে আনছো, তোমার আব্বু বা দাদু দেখলে বলতো, জানিস তোর মতো যখন আমি ছিলাম 5 টাকা দিয়ে সংসার চালাইতাম। দাদু বলতো, দাদা ভাই বলবে 5 টাকা দিয়ে সংসার চালাইতাম,
আব্বু বলবে 100 টাকা দিয়ে আমি সারা মাস চলতাম, মিনওয়াইল তুমি 100 টাকা দিয়ে একটা ডিসকন আইসক্রিম পাওয়া যায় আব্বু। এটাই হলো টাকার অবমূল্যায়ন, টাকার প্রপার ভ্যালু নেই। এরপরে কোনটি মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য? মুদ্রাস্ফীতির অন্যতম বৈশিষ্ট্য হলো ক্রয় ক্ষমতা হ্রাস। আগে টাকা দিয়ে আমরা যা করতে পারতাম, এখন সেম টাকা দিয়ে আমরা সেই জিনিসটা করতে পারতেছি না। এরপরে অত্যাধিক অর্থের প্রচলনই মুদ্রাস্ফীতি। কথাটা কে বলেছেন? মানে অত্যাধিক অর্থের প্রচলন, তার মানে ব্যাংক বাজারে অনেক টাকা ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু মানে সবার হাতে যদি টাকা অনেক বেশি থাকে, টাকার ভ্যালু কিন্তু কম, এটা কিন্তু ট্রু। সো এটা হলো হার্ট্রের মতে, হার্ট্রে উক্তিটা দিছে। আধুনিক অর্থনীতিবিদরা প্রকৃতি নির্ণয়ে কোনটি ব্যবহার করেন? আর জাতীয় ক্রয় আয় সূচক ব্যবহার করেন। অ্যান্ড 10 নম্বরটা, অর্থের যোগান বৃদ্ধির সাথে কোনটি বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি হবে না? আমাদের হাতে টাকা বাড়বে, এটার সাথে আর কোনটা বাড়লে? দ্রব্য সামগ্রীর যোগান। আমাদের হাতে টাকা বাড়ছে, বাট মার্কেটে কিন্তু প্রোডাক্ট বাড়ে না। যদি আমাদের হাতে টাকাও বাড়ে, মার্কেটে যদি প্রোডাক্টও বাড়ে, তাহলে এটা পুরো ব্যালেন্সে থাকবে। আমাদের হাতে টাকা বেশি, মার্কেটে প্রোডাক্ট কম, তো মুদ্রাস্ফীতি তো থাকবেই, তাই না? ওকে, সো চলো এই চ্যাপ্টার থেকে আমাদের মুদ্রাস্ফীতিকে আমরা আর একটু ডেপথভাবে আলোচনা করি। আমি তোমাদের জন্য আগে থেকে এখানে লিখে রাখছি, মুদ্রাস্ফীতিকে আমরা আর একটু ডেপথ থেকে এখন পড়ব। মুদ্রাস্ফীতিকে আমরা টোটাল 7 ভাগে ভাগ করতে পারি। কারণ ও প্রক্রিয়ার ভিত্তিতে মুদ্রাস্ফীতি, সময় ভিত্তিক মুদ্রাস্ফীতি, আওতা ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণ ভিত্তিক মুদ্রাস্ফীতি, নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, গতিভিত্তিক মুদ্রাস্ফীতি, প্রত্যাশা ভিত্তিক মুদ্রাস্ফীতি। একটা একটা করে তোমাদেরকে বলি। বাই দ্য ওয়ে, তোমাদের এক্সামে মুদ্রাস্ফীতি ভার্সেস মুদ্রা সংকোচন এর পার্থক্য আসবেই। সবাই খাতায় লিখে ফেলো, মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন এই দুইটার মধ্যে তোমাদের পার্থক্য এক্সামে আসবে। আমি কিন্তু ক্লাসের স্টার্টিংয়ে দুটোর মধ্যে বেসিক পার্থক্য বোঝাই দিছি। ওকে, সো মুদ্রাস্ফীতি কি? প্রথমে কারণ বা প্রত্যাশা ভিত্তিক, প্রক্রিয়া ভিত্তিক মুদ্রাস্ফীতি। প্রথমত অতিরিক্ত মুদ্রাস্ফীতি হয়ে গেছে। কি হয়ে গেছে? মুদ্রাস্ফীতিটা আমাদের অতিরিক্ত হয়ে গেছে। মানে মনে করো 100 টাকা দিয়ে তুমি আগে যা করতে পারতা, এখন তুমি 500 টাকা দিয়ে ওই জিনিস করতে পারে না। এটা হলো অত্যাধিক মুদ্রাস্ফীতি হয়েছে। এরপরে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। মানুষের কোনো একটা প্রোডাক্ট অনেক বেশি প্রয়োজন, বাট মানুষের হাতে তোমার যে টাকা আছে ওই টাকা দিয়ে মানে অনেক টাকা দিলে ওই প্রোডাক্টটা কিনতে পারবে। যেমন আমি তোমাদেরকে বলি, জিম্বাবুয়েতে তোমার চাহিদা ভিত্তিক এই উদাহরণটা সবচেয়ে ভালো যায়। জিম্বাবুয়েতে একটা বাংলাদেশে যেটা 30 টাকার ব্রেড, ঠিক আছে, ব্রেড কিনতে গেলে জিম্বাবুয়েতে তোমার ওই যে আছে না, তোমার যে কোনো সুপার শপে গেলে যে তোমার ঠেলে যে আমরা প্রোডাক্ট নিয়ে যাই, স্ট্রেচার, হ্যাঁ, ওইটাতে করে মানে পুরো স্ট্রেচার ভরে ব্রেড কিনতে নিয়ে যায়। মানে টাকার এত বাজে ভ্যালু ওই দেশে। এরপর আমাদের কি আছে? ব্যয় বৃদ্ধিজনিত, মানে সবার ব্যয় অনেক বেড়ে গেছে, এটার জন্য এটার কারণ হিসেবে মুদ্রাস্ফীতিও বেড়ে গেছে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এরপরে সময় ভিত্তিক। কোনো একটা দেশ, মনে করো কোনো একটা দেশে আরেকটা বড় কান্ট্রি স্যাংশন দিছে বা হলো নিষেধাজ্ঞা দিছে, যেমন মনে করো ইসরায়েল, ঠিক আছে। সো শাস্তির কারণে টাকার ভ্যালু কমে যায়। তারপর হলো যুদ্ধের টাইমে ও একটা দেশের টাকার ভ্যালু কমে যায়, যুদ্ধের পরে একটা দেশের টাকার ভ্যালু কমে যায়। এরপরে আওতা ভিত্তিক। জাতীয় পর্যায়ে টাকার ভ্যালু কম, আন্তর্জাতিক পর্যায়েও টাকার ভ্যালুর পরিবর্তন হয় মুদ্রাস্ফীতির কারণে। এরপরে হলো নিয়ন্ত্রণ ভিত্তিক। অবাধ, মানে একদম ইচ্ছা মতো টাকা পয়সা ছেড়ে দিছে বাজারে, ব্যাংক মনে করে ইচ্ছা মতো টাকা পয়সা ছেড়ে দিছে, এর কারণে কি নিয়ন্ত্রণ করা যায় না, এর জন্য মুদ্রাস্ফীতি হয়েছে। আর একটা হলো অবদমিত। অবদমিতটা কাইন্ড অফ আমাদের মানে অনিয়ন্ত্রণ টাইপেরই। এরপর হলো নিয়োগ ভিত্তিক। একটা হলো প্রকৃত, মানে আসলেই টাকার ভ্যালু কমছে। আর একটা হলো বাধাজনিত, তুমি টাকাকে প্রপারলি ইউজ করো নাই, টাকাকে তুমি হোল্ড করে রাখছো, অ্যান্ড আলটিমেটলি টাকার ভ্যালুটা তোমার কাছে কমে গেছে। ওকে, এটা হলো প্রকৃতও গেল বা অবাধজনিত, বাধাজনিতও গেল। এরপরে গতিভিত্তিক। এখান থেকে এমসিকিউ আসবে। গতিভিত্তিকের মধ্যে আমাদের আছে কি? কিপিং, বা এটাকে বলা হয় হামাগুড়ি। টাকার ভ্যালু কমছে বাট একটু একটু কমছে, এটাকে বলা হয় হামাগুড়ি পদ্ধতি। আর তারপর হলো ওয়াকিং বা হলো পদসঞ্চারী, মানে তোমার আরেকটা হলো হামাগুড়ি দিয়ে কমছে, একটু একটু কমছে। আরেকটা হলো মোটামুটি হেঁটে 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 স্টেবলভাবে কমছে। আরেকটা হলো রানিং, মানে এমনভাবে স্পিডে কমে গেছে টাকার ভ্যালু, মানে কোনো হুট করে কমে গেছে টাকার ভ্যালু। সো এটা হলো স্কিমিং বা হামাগুড়ি, ওয়াকিং বা পদসঞ্চারী, আরেকটা হলো রানিং বা ধাবমান। আরেকটা হলো প্রত্যাশিত, মানে এক্সপেক্টেড একটা কারেন্ট অ্যামাউন্ট পরে বা টাইম পরে টাকার ভ্যালু কমে যাবে, এটা আমরা সবাই জানি। একটা হলো অপ্রত্যাশিত, মানে আনএক্সপেক্টেডভাবে কমে গেছে। কালকে টাকার ভ্যালু একভাবে ছিল, আজকে টাকার ভ্যালু আরেকভাবে হয়ে গেছে।
বুঝতে পারছো? সো এই ফুল সিনারিওটা হলো মুদ্রাস্ফীতির প্রকারভেদ। এই চ্যাপ্টারে তোমাদের জাস্ট দুইটা কনসেপ্ট, এক মুদ্রাস্ফীতি কি, দুই মুদ্রা সংকোচন কি। মুদ্রা সংকোচন কি তোমাদেরকে অলরেডি বললাম, পার্থক্যটা আসবে এটাও বললাম। মুদ্রাস্ফীতি নিয়ে এই পুরো বিষয়টা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি এক্সামে যায় 10টা মার্ক সৃজনশীলে কমন পাইতে পারতেছো। ক্লিয়ার? নট অনলি সৃজনশীল 10 মার্ক, অন্য কোনো সৃজনশীলে যদি খ মার্কের প্রশ্ন আসে এখান থেকেও তুমি এই চিত্রটা মনে রাখলেই তুমি কমন পেয়ে যাবা। অথবা মনে করো এক্সামে তোমাকে বলছে মুদ্রাস্ফীতি কি, তুমি যদি ভাবে এই 7টা প্রকারভেদ লিখে একটা করে পয়েন্টও লিখে দাও, তুমি 3-এর 3 কনফার্ম পাবা, কনফার্ম। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, যাদের এটা ভুলে যাবা তারা এই যে ক্লাস করতে করতে একটু স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিও, যাতে তোমার নোট করতে হেল্প হবে। ডান, আমরা আবার এমসিকিউতে ব্যাক যাই। ওকে, এরপরে যাচ্ছি কোনটি মুদ্রাস্ফীতির হ্রাসের জন্য দায়ী। মুদ্রাস্ফীতির হ্রাস কখন হয়? অর্থের সরবরাহ হ্রাস পাইলে। মনে করো একটা দেশের ব্যাংক অনেক পরিমাণ টাকা মানুষের কাছে দিয়ে দিছে, ওইটাকে যদি কন্ট্রোলে আনে তাহলে মুদ্রাস্ফীতিও কন্ট্রোলে চলে আসে। উদ্ভবের কারণের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার? মুদ্রাস্ফীতি 2 প্রকার, একটু আগে দেখলাম আমরা। মাত্রার ভিত্তিতে মুদ্রাস্ফীতি কত প্রকার? 4 প্রকার। কিসের মাধ্যমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মাত্রা বোঝা যায়? জীবনযাত্রার আমাদের জীবনে ব্যয়টা বেড়ে গেছে কারণ কি? কারণ আয়ের পরিমাণের উপর ডিপেন্ড করে আমাদের ব্যয়টা বৃদ্ধি পায়। আয়, তুমি একটা টাইমে মনে করো আমি স্কুলে থাকতে বা কলেজে থাকতে মনে করো 1-2টা টিউশন করতাম, তখন আমি যে পরিমাণ আয় করতাম বা আমার ব্যয় যে পরিমাণ হইতো তার থেকে এখন অনেক বেশি হচ্ছে না? আবার আলহামদুলিল্লাহ থেকে 2-3 বছর পর যখন আমার আর্নিং আরও বাড়বে তখন আবার ব্যয়টা বাড়বে, আমার ফ্যামিলি হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার ওয়াইফ থাকবে, তাদের খরচ। সিমিলারলি তুমি চিন্তা করো আমরা যত আস্তে আস্তে বড় হয়ে আমাদের আর্নিং বাড়ে, আমাদের খরচও বাড়ে। এরপরে সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি দেখা যায়? সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে চাহিদা প্ররোচিত মুদ্রাস্ফীতি দেখা যায়। কোন মুদ্রাস্ফীতি? চাহিদা প্ররোচিত, আমাদের চাহিদায় পরিবর্তন হয়ে গেছে। এরপরে পদসঞ্চারী মুদ্রাস্ফীতির কি ভিত্তিক? এটা হলো আমাদের গতিভিত্তিক। একটু আগে দেখলাম পদসঞ্চারী মানে রানিং। অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করে কোন মুদ্রাস্ফীতি? মানে আমাদের ইকোনমি ওয়াইজ কাজ বেশি করতে হবে, এটাকে আমাদের কোন মুদ্রাস্ফীতি মোটিভেট করে? মৃদু মুদ্রাস্ফীতি। মনে রাখবা, সরকারি ব্যবস্থা বা রেশনিং গ্রহণ করা হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় দমিত মুদ্রাস্ফীতি। নামগুলো একটু কঠিন। দাম স্তর যখন দৌড়ে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তাকে বলা হয় কি? ধাবমান। মনে করো তুমি কোনো একটা প্রোডাক্ট, এই যে মনে করো রোজার আগেও লেবুর দাম কম ছিল, থপ করে রোজার মধ্যে এরকম স্পিডে বেড়ে গেছে, এটাকে বলা হয় রানিং, ধাবমান, হুট করে দাম বেড়ে গেছে। এরপরে উৎপাদন উপকরণের দাম বৃদ্ধির ফলে কোন মুদ্রাস্ফীতি ঘটে? এটাকে আমরা বলি ব্যয় প্ররোচিত, মানে কষ্ট অনেক বেড়ে গেছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক দ্রুত গতিতে লাফিয়ে বাড়লে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলবো হলো উল্লফন, অনেক লাফায় দাম বাড়ছে। মুদ্রাস্ফীতির পরিমাপ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সিপিআই। মনে রাখবে এটা, মুদ্রাস্ফীতি পরিমাপ কত পার্সেন্ট হয়? ইফ আই এম নট রং, বাংলাদেশে পেন অ্যান্ড পেপারে মুদ্রাস্ফীতি 8 বা 9% রাইট নাও, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশের মুদ্রাস্ফীতি 15% প্লাস। এটা সিপিআইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। ভিত্তি বছরের গড় মূল্য কত ধরা হয়? 100 বছর। 100 বছরের মুদ্রাস্ফীতি আমরা ক্যালকুলেট করি থাকি সচরাচর। পূর্ববর্তী বছরের সাথে যে পরবর্তী বছরের দাম স্তর তুলনা করা হয় তাকে কি বলা হয়? আগের বছরের সাথে পরবর্তী বছরের দাম স্তর তুলনা করা হলে তাকে আমরা কি বলবো? হিসাবি বছর বলবো। তোমাদের বইয়ের ভিতরে দেখবা মুদ্রাস্ফীতি কত ক্যালকুলেট করার একটা ওয়ে আছে, বর্তমানের দাম স্তর মাইনাস আগের বছরের দাম স্তর ডিভাইডেড বাই মেবি কোনো একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ওটা একটু দেখে নিও। মৃদু মুদ্রাস্ফীতির হার সাধারণত কত হয়ে থাকে? 2% বা কম হয়ে থাকে, 2% বা এর কম হয়ে থাকে। ওকে, এরপরে জিএনআই ডিফল্ট নির্ণয়ের সঠিক সূত্র কি? সঠিক সূত্র হলো নমিনাল ডিভাইড বাই রিয়েল ইন্টু 100। মুদ্রাস্ফীতির ফলে ধনী ও দরিদ্রের মাঝে আয় বৈষম্য কি হয়? অবশ্যই বাড়বে। আয় মানে দেখো, মুদ্রাস্ফীতির কারণে যারা ধনী ওদের টাকা আরও বাড়বে, যারা গরিব ওদের টাকা আরও কমবে। মুদ্রাস্ফীতির সময় নিচের কে লাভবান হয়? ডেফিনেটলি ধনী কৃষক। কে লাভবান হয়? মুদ্রাস্ফীতির সময় কে লাভবান হয়? ধনী কৃষক লাভবান হয়। কিভাবে? দেখো, মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার ভ্যালু কমছে, তার মানে এই ব্যক্তি যত বেশি উৎপাদন করবে, ধনী কৃষক মানে তার আন্ডারে আরও কৃষক আছে, ওরা আবার উৎপাদন করবে, ওরা উৎপাদন করে বিক্রি করবে, মানে উৎপাদন বেশি করবে, বেশি বিক্রি করবে।
টাকা বেশি আসবে, বুঝছো? এরপরে রপ্তানি বাণিজ্যে মুদ্রাস্ফীতি কী প্রভাব ফেলে? রপ্তানি কমে যায়, রপ্তানি বাণিজ্যে রপ্তানির কারণে মুদ্রাস্ফীতি প্রভাব হলো রপ্তানি কমে যাবে। এরপরে মুদ্রাস্ফীতি দেখা দিলে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ডেফিনেটলি ঋণদাতা, যারা ঋণ প্রদান করে। মনে করো তুমি কোনো একজন ব্যক্তিকে 100 টাকা দিছো, তুমি একজন ব্যক্তিকে আচ্ছা 100 টাকা বাদ দিও, মনে করো তুমি 1 লাখ টাকা দিছো, তুমি একজন ব্যক্তিকে 5 বছর আগে 1 লাখ টাকা দিছো। এখন ওই ব্যক্তি তোমাকে 5 বছর পরে গিয়ে সেম 1 লাখ টাকায় যদি ব্যাক করে, এই 1 লাখ টাকার কি ওই 5 বছর আগের 1 লাখ টাকা আর 5 বছর আগের 1 লাখ টাকা 5 বছর পরের 1 লাখ টাকা কি সেম ভ্যালু? কখনোই না। তার মানে যারা ঋণ দান করে তাদের সমস্যা হয়। বাংলাদেশে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখা যায়? বাংলাদেশে পদসঞ্চারী, মানে তোমার স্টেবলভাবে বাইরে যায়, টাকার ভ্যালু কমে যায়। বাংলাদেশে মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? মনে রাখবা, জনসংখ্যার বৃদ্ধি। আমাদের দেশের ব্যাংকগুলা বা বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংক মনে করে যেহেতু জনসংখ্যা বাড়তেছে বাজারে বেশি টাকা ছাড়ি, অ্যান্ড এটার কারণেই টাকার ভ্যালু কমে যায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন নীতি বেশি কার্যকর? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মুদ্রাস্ফীতি কীভাবে নিয়ন্ত্রণ করা? রাজস্ব নীতি। তার মানে হলো প্রপারলি সরকারকে ট্যাক্স, ভ্যাট এগুলো প্রদান করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্যাংক হার নীতি। ওকে, সো এরই মাধ্যমে আমি তোমাদেরকে অর্থনীতির দ্বিতীয় পত্রের যে 7 চ্যাপ্টার মানে মুদ্রাস্ফীতি, এই পুরো চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কভার করাই দিলাম। এর পাশাপাশি আমি যদি তোমাদেরকে আরেকবার সামারি করাই, আমি তোমাদেরকে ক্লাসের স্টার্টিংয়েই টাকা দেখায়ে তোমাদেরকে মুদ্রা সংকোচন, মুদ্রাস্ফীতি দুইটা একদম ক্লিয়ারলি বোঝাইছি। প্লাস আমি তোমাদেরকে বলে দিছি যে পরীক্ষার ভিতরে কেমন প্রশ্ন আসবে, মুদ্রাস্ফীতি ক্যালকুলেট করার জন্য যে সূত্রটা আছে তোমার বইয়ে দেওয়া আছে ওইটাকে ভালোভাবে পড়বা। ঘ মার্কের জন্য মুদ্রাস্ফীতির এই স্টেপগুলো, এই পয়েন্টগুলো ভালোভাবে মনে রাখবা। এমসিকিউ এর জন্য মনে রাখবা জাতীয়, আন্তর্জাতিক, মানে এই পয়েন্টারগুলো মনে রাখবা, তাহলে তুমি এমসিকিউতে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এরই মাধ্যমে আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের 7 চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে গেল। আশা করি এই চ্যাপ্টারটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।